গুড মর্নিং এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে বা কথা হচ্ছে। চলুন আজকে আপনাদের নিয়ে যাব। আমরা চলে এসেছিলাম দীঘাতে। সেখানকারই কিছু মুহূর্তের ছবি আপনাদের সামনে আজকে তুলে ধরব, কিছু ভিডিও তুলে ধরব। দীঘার থেকে আমরা আজকে চলে যাব শঙ্করপুর এবং দীঘার থেকে আমরা চলে এসেছি আজকে তাজপুর শঙ্করপুরের দিকে। এই দিকটা আমার একেবারেই আসা হয়নি, তাই প্রথমবার আসা। আমরা থেকেছিলাম ওল্ড দীঘাতেই। সেখান থেকে বেরিয়ে এসে নিউ পূর্বাশা হোটেলে আমরা খেয়ে নিলাম সকালের খাবারটা এবং ওখান থেকে টোটো বুক করে নিলাম, যা আমাদের শঙ্করপুর এবং তাজপুর ঘুরিয়ে দেখাবে। 4 জন ছিলাম, তাই কোনো অসুবিধাই হলো না টোটোতে আমাদের যেতে। চলুন আজকে ঘুরে দেখাই তাজপুর এবং শঙ্করপুর। আমাদের গাড়ি দীঘা থেকে যে মন্দারমণি অবধি মেরিন ড্রাইভ হয়েছে তার উপর দিয়ে চলছে। খুব সুন্দর লাগছে, দূরে সমুদ্র, মাঝখানে বোল্ডার ফেলা। চলুন ঘুরে দেখি। ওল্ড দীঘা থেকে শঙ্করপুর প্রায় 5 কিলোমিটার মতো দূরত্ব, আর তারপরে রয়েছে তাজপুর, সেটা আরও 2 কিলোমিটার মতো। রাস্তা খুবই ভালো, সুন্দর সাজানো গোছানো পাকা রাস্তা, আর চারিদিকে সেরকম ভিড়ও হবে না। এখন উৎসবের মরশুম, হয়তো অনেক গাড়ি ঘোড়া পেতে পারেন, কিন্তু কোনো অসুবিধাই হবে না। তাহলে চলে আসুন দীঘা থেকে শঙ্করপুর এবং তাজপুর। দুটোই ট্যুরিস্টদের খুব প্রিয় জায়গা, সমুদ্র সৈকত বলে কথা। তবে এখানে হোটেল একটু কম আছে শঙ্করপুর এবং তাজপুরে, বেশি হোটেল রয়েছে দীঘাতে এবং মন্দারমণিতে। দীঘা আসলে সকলে তাজপুর, শঙ্করপুর এবং চন্দনেশ্বর, তালসারি এগুলো ঘুরে দেখে। আমাদের যেহেতু চন্দনেশ্বর এবং তালসারি ঘোরা হয়ে গেছে, তাই আজকে তাজপুর শঙ্করপুরের দিকে চললাম। আমরা যেহেতু ওল্ড দীঘায় থেকেছিলাম, সেখান থেকে বেরিয়ে এসে সকালে খাবার খেয়ে নিলাম এবং ওখান থেকে একটা টোটো বুক করে নিলাম, যা আমাদের 300 টাকায় নিয়ে যাবে তাজপুর এবং শঙ্করপুরের কাছাকাছি। চলুন ঘুরে দেখি আজকে তাজপুর এবং শঙ্করপুর। দীঘা থেকে যখন আমরা শঙ্করপুরের দিকে গেলাম, তখন রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন সেরকম ভিড় নেই। সবাই ছোট গাড়ি করেই দীঘা থেকে শঙ্করপুর বা তাজপুর আসে। তাড়াতাড়ি চলে এসেছি আমরা শঙ্করপুরের কাছে। এখানটা একটু ঘুরে দেখি, তারপরে যাব তাজপুর। সকালে যে জায়গাটা দেখছিলাম দূর থেকে, ও দূরের থেকে আমরা এসছি অনেক। এই হচ্ছে ওয়াচ টাওয়ারটা শঙ্করপুরে। এখানে সমুদ্রের সেরকম ঢেউটা নেই, চড়া চড়া ভাবটাই রয়েছে, বকখালির মতোই, অতটা ইসে নেই।
নামবে? আবার ডেবে যাবে না তো? শ্যাওলা নেই। খুব সুন্দর সি বিচটা। এটা হচ্ছে শঙ্করপুরের। আশা করি সকলের ভালো লাগছে, দেখাতে পারলাম। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। আর সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত। পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন। সুন্দর বোল্ডারগুলো রয়েছে, এটা আসলে অবশ্যই ঘুরে যাবেন। এখানটা পাথর দিয়ে বানিয়েছে, এটা পাথর দিয়ে বানানো। পুরো অঞ্চলটা অনেক হোটেলও পাবেন। এখানে পদ্ম ফুলও ফুটে আছে। শালুক ছোট্ট বলে একই মামাতো ভাই পদ্মের। চলুন তাই এখানে অনেক দোকানও আছে। সমুদ্রের ভাঙনকে রোধ করার জন্য এখানে বোল্ডার ফেলা রয়েছে। প্রত্যেক বছরই ঝড় ঝঞ্ঝার ফলে সমুদ্র যখন ভূমিভাগকে গ্রাস করতে এগিয়ে আসে, তখন এই বোল্ডারগুলো এবং উঁচু বাঁধ জাতীয় এই রাস্তাগুলো এখানকার মানুষজনকে রক্ষা করে থাকে। তাই বেশি করে এখানে গাছপালাও রোপণ করা হয়। দীঘার থেকে শঙ্করপুর এবং তাজপুর আসার পথে আপনার চোখে পড়বে কেয়া গাছ, ঝাউবন এবং গোলপাতা গাছ, যেগুলি মূলত সামুদ্রিক ঝড় ঝঞ্ঝাকে প্রতিরোধ করার জন্য এখানে জন্ম নেয়। এখানে আমাদের সমভূমি অঞ্চলের মতো গাছপালা দেখা যায় না। যেসব গাছপালা এই রকম বিপরীত পরিস্থিতিতে এবং বালুকাময় জমিতে জন্মাতে পারে তারাই এখানে জন্মায়। সেজন্য এখানে খেজুর, কাজু বাদাম, তাল গাছ, আবার কোথাও কোথাও এই কেয়া গাছ, এই সমস্তই জন্মায়। বিশেষত এখানে শাল গাছগুলো জন্মায় অনেক দূরে দূরে। বিশেষত এই ঝাউবনগুলোই সামুদ্রিক ঝড়ঝঞ্ঝাকে প্রতিরোধ করে, তাদেরও ক্ষতি হয়, তাই বেশি করে এই অঞ্চলে ঝাউবনই রোপণ করা হয়।
আর প্রত্যেক বছরই নানা সামুদ্রিক ঝড় ঝঞ্ঝা যখন এই সব সমুদ্র উপকূলে আছড়ে পড়ে তখন গাছপালার যেমন ক্ষতি হয়, প্রচুর মানুষজনেরও ক্ষতি হয়। তাই আরও বেশি করে এখানে গাছপালা লাগানো উচিত। যেহেতু শঙ্করপুর এবং তাজপুরের পথে এই গাছগুলো আমরা বেশি করে দেখতে পাচ্ছি, তার মানে এখানে প্রচুর পরিমাণে এই ঝড়ঝঞ্ঝার উপদ্রব হয়ে থাকে। আর যখন সমুদ্রের জল ঢুকে পড়ে তখন এই গাছগুলোই একমাত্র বেঁচে থাকে নোনা জলে। বাকি যেগুলো সমভূমি অঞ্চলের গাছপালা সেগুলো বাঁচতে পারে না, সেগুলোর জন্য তো পলি মাটি দরকার পড়ে। এখানে মাটির পরিমাণটা কম, বালুকাময় মাটি বেশি। এগুলোও একটা এখানকার উদ্ভিদদের মধ্যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। আসুন দেখুন। অনেকে দেখেছি এই কেয়া পাতার মধ্যে একটা শাঁস থাকে, সেটি খায়ও, আমাদের আইডিয়া নেই, তাই আমরা চেষ্টা করিনি। আর এই জঙ্গলগুলোতে নাবা খুবই বিপজ্জনক, কোথায় সাপ খোপ থাকতে পারে বোঝা যাচ্ছে না, তাই আমরাও চেষ্টা করিনি। আর এই জঙ্গলগুলোতে নাবা খুবই বিপজ্জনক, কোথায় সাপ থাকবে বা কোথাও কি বেরিয়ে আসবে সেই ভয়ে আমরা নাবিনি। আমরা তাই গাড়িতে বসেই এগুলো দেখলাম আর জানলাম, আপনাদেরও জানালাম। আশা করি আপনাদেরও ভালো লাগলো। চেষ্টা করবেন এগুলোর থেকে দূরে থাকাই, আর যতটা সম্ভব পারবেন সমুদ্রের উপকূলেই থাকার চেষ্টা করবেন। এই জঙ্গলগুলোতে ঢুকলে কি বিপদ ঘটবে বোঝা মুশকিল। আর সমুদ্র পাড়ে আসলে অবশ্যই চেষ্টা করবেন যাতে মদ্যপান না করা, কারণ কোনো রকম কোনো সমস্যায় পড়লে তখন কিন্তু আপনাকেই তার মোকাবিলা করতে হবে, কারণ এখানে দূর দূরান্তে পুলিশ বা কোনো হাসপাতাল পরিষেবা চোখে পড়ল। আর সাথে পানীয় জলও রাখবেন, কারণ এখানকার জলগুলো আপনি খেতে পারবেন না, তাই পানীয় জলটা এবং কিছু খাবার গাড়িতে ক্যারি করবেন। সাথে ছোট বাচ্চা থাকলে অবশ্যই এগুলো ক্যারি করবেন। রোদ চশমা, ছাতা আর হালকা পোশাকও ক্যারি করা উচিত। এখন চলে এসেছি তাজপুর বিচে। এখানে হোটেলও খুব কম পাবেন, ওই বিচের ধারেই সবাই কাঁকড়া খাচ্ছে, ড্রিঙ্কস করছে। এই আর সমুদ্র তো দেখতেই পাচ্ছেন অনেক অনেক দূরে যাচ্ছে। ছোট্ট ছোট্ট লাল কাঁকড়াও এখানে চোখে পড়বে, বড় বড় আমরা দেখতে পাইনি। আর স্টার ফিশ তো অনেক রয়েছে, বসে আছে ওই যে ঢাটছে, এই প্রত্যেকটা ফুটোর মধ্যে বসে আছে ওরা, লাল কাঁকড়া। সকলকে তাজপুরের বিচে স্বাগত। এত সুন্দর বিচটা দেখতে পাচ্ছেন, এটা তাজপুরের বিচ। এখানে একটু জনগণ কম আসেন, দীঘা বা পুরীর থেকে একটু ফাঁকা থাকে, তাই অবশ্যই দীঘা বা নিউ দীঘা আসলে এখানে ঘুরে যাবেন। ওখান দিয়ে টোটো অটো বুক করে চলে আসবেন, 500 টাকার মধ্যেই পড়বে। সত্যি ভালো লাগে, বেশ ফাঁকা নির্জন। এখানে ছোটো ছোটো লাল কাঁকড়া, স্টার ফিশ দেখতে পাবেন, ঝিনুক পাবেন। খাবার দাবারের দোকান একটু দূরে রয়েছে, তাই একটু অসুবিধা হবে হয়তো, কিন্তু ঘুরে খুব ভালো লাগবে, সুন্দর জায়গা। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে জানাবেন, আর ভিডিওটা পুরো দেখবেন। আশা করি সকলের ভিডিওটা ভালো লাগছে। এখন দাঁড়িয়ে আছি তাজপুরের সমুদ্র সৈকতে, দেখতেই পাচ্ছেন জনমানবহীন। দীঘা বা পুরীর মতো এখানে এত জনগণ চোখে পড়বে না, বা লোকজন এখানে একটু কম আসে যারা একটু অফবিট ঘুরতে ভালোবাসে। এখন আমি আসলাম না একটা মরা স্টারফিশ, এই একটা স্টারফিশ পেয়েছি, মৃত স্টারফিশ। স্টারফিশ তাই তো, এই খুঁজে পেয়েছে আমি একটা স্টারফিশ, যদিও সে মারা গেছে, তার জন্য আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। শোক পালন করা উচিত। আপনারাও আসুন, ঘুরে যান এই সমুদ্র সৈকত। এখানে একটা ঝিনুক পাবো মনে হচ্ছে, বড় ঝিনুক, ঝিনুক আর স্টারফিশ দুটো প্রাপ্তি হয়েছে। নির্জন সমুদ্রের এই গর্জন আপনাকে খুবই আকৃষ্ট করবে। এরই কিছু দূরেই রয়েছে মন্দারমণির বীচ, আপনি তাজপুর থেকে সেটি দেখতে পারবেন।
প্রত্যেকটা মুহূর্ত এখানে খুব সুন্দরভাবে দিগন্ত বিস্তৃত সমুদ্র, আলো ঝলসে যাচ্ছে, ঝলসে যাচ্ছে। জল জল দেবো। পুরে সমুদ্র সৈকত আপনাদের ঘুরে দেখালাম, অনেক স্টারফিশকে আমরা বাঁচালাম, নিলাম সাথে করে। এবছরের দীঘার শেষ ট্যুর আমাদের, আশা করি প্রত্যেকের ভালো লাগলো। এবার যাব আবার গাড়ি ধরে আমাদের হোটেলে। বিকেল গড়িয়ে এসছে, সন্ধে নামবে একটু পরেই। সমুদ্রের পাড়ের শেষ মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। চলো, বিচের ধারে পিউ অ্যান্ড পিয়ালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে, বোদরা, তাজপুর। খুব সুন্দর জায়গাটা, এদের কন্ট্যাক্ট ডিটেলসও রইল। ছোটো ছোটো কুকুরের। এবার চলবো আমরা বাড়ির দিকে। ভালোই লাগবে এই বালিতে ছবি। গাড়ি এখানে রেখে নিরিবিলিতে সময় কাটাতেই পারবেন। বিদায় কেয়াবন ও ঝাউবন, আমরা চললাম আবার দীঘার দিকে। আপনারাও এই ঈদের ছুটিতে ঘুরে যান দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি। খুব ভালো লাগবে। কলকাতা শহর থেকে খুব একটা দূরে না, চট করে গাড়ি করে কিংবা আপনি ট্রেনেও চলে আসতে পারেন, পার্সোনাল গাড়ি নিয়েও আসতে পারেন। দীঘাতে তো হোটেলের অভাব হবে না। নিউ দীঘা, ওল্ড দীঘা সমস্ত জায়গাতেই অনেক হোটেল রেস্টুরেন্ট রয়েছে, থাকা খাওয়া দাওয়ার অনেক সুবিধাই পাবেন। আর যেহেতু এখন উৎসবের মরশুম, প্রচুর মানুষের ভিড় হয়েছে, কলকাতা জুড়ে ভালো গরমও পড়েছে, তাই সমুদ্রের জলের আনন্দ নিতে চলে আসতে পারেনি দীঘাতে। ভারতের বেশিরভাগ সমুদ্র তীরবর্তী শহরগুলিতে মেরিন ড্রাইভ রয়েছে। আমাদের দীঘা থেকে একদম মন্দারমণি অবধি এই হচ্ছে মেরিন ড্রাইভ। ঠিক সূর্যাস্তের মুহূর্তে আমরা তাজপুর থেকে দীঘার দিকে ফিরছি। আশা করি আজকের দিনটা সকলের ভালো কাটলো। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মন চাইছিল গাড়ি থামিয়ে এই বোল্ডারগুলোর উপরে গিয়ে একটু ছবি তুলে আসি আর সমুদ্রকে আরেকবার স্পর্শ করে আসি। যতটা সম্ভব এই সমুদ্রের উপকূলকে পরিষ্কার রাখার চেষ্টা করুন। প্লাস্টিকজাত বস্তু বা খাবার দাবার খেয়ে এখানে নোংরা করবেন না, কারণ যা নোংরা করে যাবেন সেগুলো আমাদেরই পরিষ্কার করা উচিত। এখানে নির্দিষ্ট ডাস্টবিনের বাক্স আছে, সেখানে ফেলুন। সমুদ্রকেও পরিষ্কার রাখুন। সমুদ্রে অনেক জীব বাস করে, অনেক প্রাণী বাস করে যারা আমাদের উপরই নির্ভরশীল, তাই সমুদ্রকে দূষিত করবেন না, এই কামনাই করি। আশা করি অদূর ভবিষ্যতেও এই জায়গা সবুজে মোড়াই থাকবে। এখানে গড়ে উঠবে না কংক্রিটের হোটেল, যা এখানকার ভারসাম্যকে নষ্ট করে দেবে। তাই আসুন এই প্রকৃতিকে আমরাই রক্ষা করি। প্রচুর ছবি তুলুন। লোকেশনটা খুবই সুন্দর, পিছনে ঝাউবন, হাওয়া দিচ্ছে, আর সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্র। সানসেটটাও দেখতে পারেন এখানে এসে, সেটাই বেস্ট হবে সানরাইজের থেকে সানসেটটা এসে দেখা। খাবার দাবার সঙ্গে আনবেন, তেমন দোকানপাট এখানে নেই। দীঘার থেকে শঙ্করপুর এবং তাজপুর ঘুরে নিতে আপনাদের 2 ঘন্টা লাগতে পারে। ছবি তুলতে হলে হয়তো আরেকটু বেশি সময় লাগবে, কিন্তু এর মধ্যেই হয়ে যাবে আশা করি। এখানে ছবি তোলারও কোনো বাধা নেই, তবে বুঝে তুলবেন, কারণ এখানে যে কোনো সময় যদি পাথর থেকে পড়ে কোনো আঘাত পায় তাহলে কিন্তু এখানে চিকিৎসা ব্যবস্থা খুব একটা পাবেন না। তাই সতর্ক থাকবেন এবং সুস্থ থাকবেন।
এই পথে আমরা দেখলাম একটা নতুন মন্দির হচ্ছে, অদূর ভবিষ্যতে হয়তো সেখানেও কোনো ট্যুরিস্ট স্পট গড়ে উঠবে। তখন আমরা আবার আসব, জগন্নাথ মন্দির দর্শন করতেও আসবো দীঘাতে, আর এই মন্দিরটাও দর্শন করতে আসবো। যেমনটা বলেছিলাম, সামুদ্রিক ঝড়ে দেখতেই পাচ্ছেন এই অঞ্চলগুলো বিধ্বস্ত, তার ক্ষতি কোনোদিনই হয়তো পূরণ করা যাবে না। তাই কামনা করি বেশি করে গাছ থাকলে এই ঝড়গুলোর উপদ্রব কমবে। সারাদিন ধরে আমরা শঙ্করপুর, তাজপুর, দীঘা ঘুরে একেবারেই ক্লান্ত। তাও এখন হোটেলে ফেরার আগে দীঘার বিচে এসে একটু বসলাম, ওল্ড দীঘার বিচে কিছু জিনিস কিনবো, একটু চা খেলাম। এবার রাতের ডিনারটা করে হোটেলে ঢুকে পড়বো একেবারে। আশা করি আজকের এই ভিডিও সকলের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন, তাহলে আমি জানতে পারবো। আর আপনারাও আসুন, দীঘা ঘুরে যান, পাশাপাশি শঙ্করপুর এবং তাজপুরও ঘুরে দেখুন। সময় পেলে তালসারি এবং চন্দনেশ্বরের মন্দিরও ঘুরে আসবেন। এখানে একটা জগন্নাথ মন্দির রয়েছে, যেটি পরবর্তীকালে জগন্নাথের মাসির বাড়ি হিসাবে পরিচিত হবে। যখন দীঘায় পূর্ণাঙ্গ জগন্নাথ মন্দিরটা চালু হয়ে যাবে, সম্ভবত এপ্রিল মাসেই হয়ে যাবে, তখন এই মন্দিরটাকে জগন্নাথ দেবের মাসির বাড়ি বলে বিবেচিত করা হবে। এর পাশেই রয়েছে মায়ের মন্দির, বাবা লোকনাথও রয়েছেন এখানে, শ্রীকৃষ্ণ রয়েছেন। দেখে যান, ভালো লাগবে, একটু সময় কাটিয়ে নিন। আর এখানকার যে দীঘা আসলেই লোকে পেন বা শাঁখের তৈরি জিনিস, শঙ্খ, আরও অনেক ঘর সাজানোর জিনিস কেনে, আপনারাও কিনতে পারেন, দাম দর করে নেবেন। এখানকার কাজু বাদামগুলোও খুব বিখ্যাত, কিনে দেখবেন। তবে সেরকম সস্তা না আমার মতে। রাতের খাবারটাও বাইরে আমরা খেয়ে নিলাম। নিউ পূর্বাশা যে হোটেলটা রয়েছে, একদম ওল্ড দীঘার একদম যে জংশন রয়েছে বা মেন গেট, সেখানটাই হোটেলটা খুব ভালো। আপনারাও আসলে একবার ট্রাই করে দেখবেন। নিউ পূর্বাশা বা পূর্বাশা দুটোই খুব ভালো। আশা করি আজকের তাজপুর এবং শঙ্করপুরের ভিডিও আপনাদের ভালো লেগেছে। এখন আমরা দীঘার যে মা কালীর মন্দির আছে মূল বাজারে, সেটা ঘুরে নিলাম। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। দীঘার বিচে সময় কাটান, এই ঈদের মরশুমে আসলে খুবই ভালো লাগবে, সাজানো গোছানো চারিদিকে, আর থাকা খাওয়ার সুবিধা তো সবসময় রয়েছে। আর গাড়ি বুক করে চলে আসুন দীঘা থেকে তাজপুর, শঙ্করপুর, উদয়পুর, বিভিন্ন জায়গা। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে প্রথম হলে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।